লাল বেনারসি পরে 2 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড়িয়েছিলাম আমি। দোষ শুধুমাত্র একটাই, আমি দেখতে কালো। কালো মেয়েদের বউ সাজতে নেই, তাদের জন্য রাজপুত্র আসে না, না তারা হয় বাবার রাজকন্যে। আমাকে দেখে আমার শাশুড়ির প্রথম কথা ছিল, আমি এই মেয়েকে মেনে নেব না। আমার এই ছেলেকে দিয়ে এই কালো মেয়েকে কি করে আনতে পারলে তোমরা? আমার এত বড় সর্বনাশ না করলে তোমাদের চলছিল না? ঘরের এক কোণে বসে অনবরত বিলাপ করেই চলেছেন রেহেনা বেগম। আজ তার ছেলের বিয়ে ছিল, বিয়ে করে ছেলে যখন বউ নিয়ে বাড়ি ফিরল, তখন দেখতে পেল বউ কালো। বিদ্যুৎ না থাকায় মোমের আলোতে আরও বিদঘুটে মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল কোনো এক সাপ, কালো মিশমিশে সাপ যেমন তাকিয়ে আছে, এই লকলকে জিহ্বা বের করবে। মনে হতে গা গুলিয়ে উঠল তার। এমন জাতের কালো মেয়ে মানুষ কোনো বাপের জন্মের পর বাঁচিয়ে রাখে ভেবে পায় না রেহেনা বেগম। তাকে ঠকানো হয়েছে। একমাত্র ছেলের বউ নিয়ে কত আশা, অথচ তাকে এনে দিল এক কালি ভর্তি পাতিল। একমাত্র ছেলের বউ হিসাবে এমন বউ কখনো আশা করেননি সে। এদিকে নতুন বউ মাথা নত করে দরজায় আছে দাঁড়িয়ে বাইরে, পরনে লাল বেনারসি, হাতে লাল রেশম চুড়ি, বিয়ের ওড়নাটায় মুখ অর্ধেক ঢেকে আছে। বুবু, আমি কিন্তু আগেই কইছিলাম মাইয়া আমার তেমন একটা ভালা মনে হইল না। তোমরা আমার কথা বিশ্বাস করলা না, এখন বোঝো। কথা শেষ করেই মনু হাজারি পানের পিক ফেলে। বোনকে সান্ত্বনা দিতেও তার ইচ্ছে হচ্ছে না। ভাগ্নের বিয়ে নিয়ে কত আশা ছিল, অথচ ঘরে আনলো কি? একটা কালা ভূত। এছাড়া লেনদেন খুব একটা করে নাই। এক্কেবারে ঠকানো হয়েছে তাদের। দরজার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে বিন্দু। টুপটুপ করে পানি ঝরে পড়ছে পায়ের আঙ্গুলে। বাম হাতে রুমাল আর ডান হাতে টাকা। মা আসার সময় দিয়েছিল শাশুড়ি সালাম নিলে তার হাতে দিতে। সালামের সময় পেল না, তাদের আগেই এসব। হঠাৎ ভূত দেখার মতোই চমকে ওঠে বিন্দু তার শাশুড়ির কথায়। মাইয়া তো আমি রাখবো না, ওর সাথে কে কে আসছে তাগো ডাকো, নিয়ে যাক তাদের রূপবতীরে। আমি তো রাখবই না, কই ডাকো তাদের, কালাচণ্ডীরে বিদায় করো। বাবা বলেছিল তোমরা মেয়েদেরকে বিয়ে দিলে পরের দিন সকালে এনে দিয়ে যাবে। আজ রাতে যদি দিয়ে আসে, সে বাড়িতে কি থাকতে দিবে আর? এই বিয়েটা খুব কষ্টে হয়েছে। শেষ সময় ফুফাতো ডিভোর্সি ছেলেকে নিয়ে এসেছিল। 2 ছেলে আছে। বড় ছেলের বয়স 17, ছোট ছেলের বয়স 15 বছর। কালো মেয়েতে তার সমস্যা ছিল না। এদিকে বিন্দুর সবেমাত্র 21। লোকটা ছিল তার বাবার বয়সী। লোকের কোনো দাবি দেওয়া না থাকায় বিয়ের আয়োজনে খুব দ্রুত হতে থাকে। বিয়ের 2 দিন আগে লোক না করে দেয়, সে বিয়ে করবে না, কারণ তার স্ত্রী ফিরে এসেছে। আর তাছাড়া ছেলেরা রাজি নয়। সে সময় কেউ দেখলো না কেন বিয়ে হলো না। শুধু বিন্দুর নামের পাশে একটা দোষ লাগলো। কালো বলে বিন্দুর বিয়েটা ভেঙে গেল। গলায় কেমন একটা কষ্ট হচ্ছে, কান্নাগুলো সব দলা পাকিয়ে যাচ্ছে। আশেপাশে বাড়ির মানুষ এমনভাবে তাকাচ্ছে যেন অনেক তামাশার বস্তু বিন্দু। বিন্দু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, এই বুঝি মামা এলো, এসে বলবে চল রে বিন্দি, এখানে তোকে থাকতে হবে না, তুই বাড়ি চল, আবার পড়বি, পরীক্ষা দিবি, চল তো। কিন্তু কোথাও তার সাথে যাওয়া যারা এসেছিল তাদের পাওয়া গেল না। তবে কি সত্যিই তারা তাকে রেখে চলে গেল? এদিকে বিন্দু পুরোপুরি ভেঙে পড়ল, ঠায় দাঁড়িয়ে আছে। অপমানগুলো ছোটবেলা থেকেই শুনে এসেছে। এই তো কাল তার চাচি বলল, মেয়ের কপাল ভালো, নইলে এই কাইলে বেগুন কেউ নেয়। ভিতর বাড়িতে তখন কান্নার দমক আরো বেড়ে গেল। তার শাশুড়ি হাত মাট আশ্রে মাটিতে বসে বিলাপ করে বলতেছে, আমি এই কালা মাইয়ারে মানি না, নিমুনা, নিমুনা এই কালারে। বিন্দু বুঝতে পারে না সে এখন কি করবে, বাইরে থাকবে না ভিতরে যাবে। বাইরে তখন বৃষ্টি শুরু হচ্ছে। একবার ভাবলো কেমন হয় দৌড়ে এখান থেকে পালিয়ে যায় গেলে। আবার চিন্তা করলো যাবে কই, বাবা তো বলেছিল আমাকে ফিরিয়ে দিয়ে যাবে, দিয়ে গেলে যেন তাদের বাড়ি না যাই। আসার সময় ট্রেন দেখছিলাম আশেপাশে, হয়তো সেখানে গিয়ে ঝাঁপ দিলে কেমন হয়। এসব ভাবতে ভাবতে পুরোদমে বৃষ্টি পড়ছিল চারিপাশে। হালকা ঠান্ডা লাগছিল। শুধু কালো বলে আজ তার আসল নাম বলে কেউ ডাকে নেই। সবাই তাকে কালি, কালসু, বেগুন, আরও কত নাম। অনেক দিন পর সেদিন নিজের নাম শুনেছিল
আজ যার সাথে বিয়ে হলো তার কণ্ঠে। সেদিন কি সে তার মাকে এসে বলেনি মেয়েটা দেখতে কালো? হঠাৎ হাতে টান স্পর্শ করে বিন্দু। তার শাশুড়ি তাকে হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে দাঁড় করায়। তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায় বিন্দু। দু চোখ উপসে পানি এলেও সে চুপচাপ রইল। মাথা শুধু ঘুরছে। বাবা বলেছে বিয়ের পর দিন এনে ফেরত দিয়ে যাবে। বিয়ের পর দিন এনে ফেরত দিয়ে যাবে। অথচ সে জানতো না জীবনের চূড়ান্ত অপমান হতে চলেছে কয়েক মুহূর্তের ব্যবধানে। যখন একটা কালো জন্মায় তখন তাকে দেখে কারো মুখে কোনো হাসি থাকে না, কারণ শুরু হয় রাজ্যের চিন্তা। তার বাবা মাকে, আশেপাশের মানুষের। কালো মেয়েকে ছোটবেলা থেকেই তাকে শুনতে হয়, তুই তো কালা, আরো রোদে যাস না, এমনিতেই কালা, আরো কাইলা ভূত হবি, এই মেয়ে নিয়ে কি করবা, বিয়ে দিতেও টাকা পয়সা লাগবে, বাবা মায়ের উপর বোঝা হইয়া থাকে আর কি। এমন অনেক কথা বিন্দু ছোটবেলা থেকেই শুনে এসেছে। চেনা পরিচিত মানুষের কাছে সামনে অপমানিত বারবার হয়েছে। কেউ সম্মান ও বৃত্তি দিতে চায়নি। এই তো বছর 7 আগে বাবা একদিন বোরখা কিনে এনেছিল, কালো বোরখা। তখন বিন্দু ক্লাস 6 কি 7-এ পড়ে। বোরখা দেখে সে বড্ড খুশি। বাবা এই প্রথম তার জন্য কিছু এনেছে। সান্ধ্যে বোরখা নিয়ে পড়তে রাজি হলো। এদিকে তখন মাথার উপর গ্রীষ্মের তপ্ত আকাশ, কালো মিশমিশে বোরখা, তার উপর খিমার, হাত মোজা, পা মোজা পরে বিন্দুকে যেতে হতো স্কুলে। বড় আপুটা ছিলেন টকটকে ফর্সা, তাই স্কুলে যাতায়াত করার জন্য ছিল এক রিক্সা। তার চাচাতো বোন সমেত 4 জন যেত রিক্সায়। বিন্দুর জায়গা হতো না, তাকে পায়ে হেঁটে যেতে হতো। প্রথমে সে বুঝতে পারেনি কেন। পরে একদিন যখন সে হেঁটে স্কুলে যাবে না বলে বায়না করলো, মায়ের অনুরোধে আপুরা সেদিন নিয়ে গেলে জায়গা হয়েছিল তাদের পায়ের কাছে বসে যাওয়ার। ছোট্ট বিন্দুর আত্মসম্মান বেশ লেগেছিল। এরপর থেকে রোদ বৃষ্টি হলেও হেঁটেই যেত। বেশি তো দূরে না, তবু বোরখা পরে যেত। গরমে সহ্য করতে না পেরে যখন বলল সে আর পরবে না, তখন তার বাবা জানিয়ে দিল সে যেন বোরখা না পরে বাইরে না যায়, কারণ গায়ের রং যা হয়েছে, বোরখা না পরে গেলে মুখ দেখানোর উপায় থাকবে না। একঘর মানুষের সামনে দাঁড়িয়ে আজ হঠাৎ করে বিন্দুর এসব মনে হচ্ছে। ঘাড়ের পিছনে প্রচণ্ড ব্যথা করছে। গ্রীষ্মের দাবদাহ দুপুরে এক ক্লান্ত পথিকের ন্যায় সে আশ্রয় চাইছিল। সে আশ্রয় তাকে কে দিবে? হঠাৎ তার শাশুড়ি তার মুখ থেকে ওড়না সরিয়ে বললেন, দেখ মেয়ে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমারে মানব না, তুমি চলে যাও। জীবনে বিয়ে একবার হয় রেনু, তোর পোলার জীবনে লাল কালির দাগ দিস না। বিয়ের রাতে বউ দেখাইয়া বউয়ের অভিশাপ নিস না। আর আসমা কই? নতুন বউ তারে ঘরে নিয়া দিয়ায়। একজন বয়স্ক লোকের কথায় একদম চুপ হয়ে গেল বিন্দুর শাশুড়ি। বিন্দু তাকিয়ে দেখলেন এই ভদ্রলোক যে তার বিয়ের কথা পাকা করেছিলেন, সম্পর্কে তার দাদা শ্বশুর। নক্ষত্র কই? ওরে আমার ঘরে আনতে ক। বিন্দু বসে আছে ফুলে ঘেরা এক ঘরের মেঝেতে। সে এটুকু জানে, যাই হোক, আজ তার বাসর অন্তত হবে। তলপেট চিনচিন ব্যথা জানান দিচ্ছে ক্ষুধার কথা। আর সারাদিন তো খাওয়াই হলো না। খাটে মাথা রেখে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। খুব সকালে ঘুম ভেঙে গেল বিন্দুর। নিজেকে আবিষ্কার করলো বিছানায়। তার সামনে বসে ওয়ার্কিং গ্লাসে চোখে পড়া এক সুদর্শন যুবক ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। গায়ের রং শ্যামলা নয়, উজ্জ্বল শ্যামলা। বয়স হবে 30-এর কাছাকাছি। 21 বছর বয়সী নববিবাহিত বিন্দু প্রথম দেখল তার স্বামী নামক ব্যক্তিকে। বিন্দুর আশেপাশে আছে বলে সে মনে করছে এমন কোনো ভাব নেই। ধীরে ধীরে বিন্দু উঠে গা থেকে গয়না খুলতে লাগলো। তারপর ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। যখন ফিরে এলো, ঘর ফাঁকা। জায়নামাজে বসে বাচ্চাদের মতো কাঁদছিল সে। শুধু এইটুকু চাওয়া, তাকে যেন ফিরতে না হয় বাবার বাড়ি। নামাজ শেষে বাইরে আসতে এক মহিলা বিন্দুর হাতে এক ঝাড়ু দিয়ে বলল, দেখি দেখি বৌমা কেমনে পারো, যাও পুরো দুয়ার ঝাড়ু দিবা, সব জায়গা, এটা আমাদের এলাকার নিয়ম। তারপর ওই যে পাটা আর শিল, মরিচ মশলা বাটা দিবা, বুঝছো? এতে বুঝা দেবে তোমার মাই কি শিখাইছে। বিন্দু তাকিয়ে দেখলো বিশাল এক উঠান। কথা না বাড়িয়ে ঝাড়ু দিচ্ছিল। এদিকে পরিষ্কার করার পর তার শাশুড়ি এসে পরিষ্কারের জায়গায় পেঁয়াজ রসুনের খোসা ফেলে দিয়ে গেলেন। বিন্দু কোনো কথা না বলে আবার ঝাড় দিতে লাগলো। তারপর তাকে দেওয়া হলো লাল মরিচ বাটতে। বাগুড়ার শুকনো মরিচ। বাটতে গিয়ে বিন্দুর চোখের পানি
টপ টপ করে পড়ছিল। হাতের জ্বালা পোড়ার অনুভূতি কী ছিল তা কেউ বুঝতে পারত তাহলে হয়তো এমন নিয়ম রীতিনীতি সংস্কৃতি থাকতো না। বিন্দুর হাত ধয় কৃষ্ণ থাকলেও কি হবে, মৌর্যের সাজ সহ্য করার ক্ষমতা সে হাতে ছিল না। চোখের জলের কোনো ওজন নেই, নেই কোনো রং, যা আছে সবটাই নোনতা। এই নোনতা স্বাদের চোখের পানির উৎস কোথায়? যা রয়েছে এক সমুদ্র সময়ের বেদনা, তার থেকে হয়তো এই চোখের জল সৃষ্টি। অনুভূতির এই নোনা জলের কদর সবাই করে না, যারা করে তারা কখনো এই নোনা জলের ধারা বইতে দেয় না। লাল টকটকে হয়ে আছে বিন্দুর হাত, হাতের মেহেন্দির রং হয়নি খুব একটা। ফর্সা হাতে মেহেন্দির রং ফুটে ওঠে, কালো হাতে অতটা রং হয় না। এজন্য চাইলেও বিন্দু হাতে মেহেন্দি পরতো না, তবে খুব সুন্দর করে পরিয়ে দিতে পারে। আগে ইচ্ছে হতো হাতে মেহেন্দি দিতে। একদিন মামাতো বোন বলেছিল, তোর হাতে মেহেন্দি দেওয়া আর নষ্ট করা সমান কথা, তুই কেন অযথা অপচয় করবি? তার থেকে আমরা একবার ছেড়ে দুইবার দিব, আমাদের হাতে সুন্দর লাগবে। তাছাড়া বিন্দুর জন্য কখনো কেউ ভালোবেসে তেমন কিছু আনেনি, তাই হয়তো নিজেকে সে বারংবার গুটিয়ে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে বিন্দু নিজেকে দেখে, বারবার দেখে। সবাই কেন এত তাচ্ছিল্য করে? কানের কাছে তিলটা এত স্পষ্ট নয়, তবু তিলটা কি বিন্দুর সৌন্দর্য বাড়ে না? বিন্দু তো কালো নয়, সে তো কৃষ্ণবর্ণী। কালো মেয়েদের আলাদা রূপ থাকে, তার সে রূপ কোনো কেউ দেখেনি। দেখছে তো, দেখছে সে রূপ নদীর জল আর এবং চোখের জল। জলনারী মানব জীবনের ছবি। চাইলে ভাসাতে পারে, আবার ডুবাতে পারে। গ্রামের বিয়ে রঙের কাদার একটা খেলার ঘর। তারপর নতুন বউকে নিয়ে ভাবি এবং বোন জামাইরা একসাথে গোসল করে। এটা নিয়ম প্রচণ্ড রকমের বাজে লাগলো বিন্দুর কাছে। সে কেন অন্যের সাথে গোসল করবে? তাকে কেন অন্য কেউ কোলে নিয়ে বাইরে যাবে? বিন্দু কালো হলেও ভীষণ স্পষ্টবাদী মেয়ে। নিজের ক্ষেত্রে এক চুলো ছাড় নয়। স্পষ্ট করে জানিয়ে দিল সে ওভাবে গোসলে যাবে না। তবে ও গ্রামের ওটাই নীতি। গতকাল দুপুরের দিকে কিছু খেয়েছিল বিন্দু, এরপর থেকে পানির উপর আছে। এবারে আসার পূর্বে মামা বলেছিল কিছু খাইয়ে দিতে। ব্যস্ততায় হয়তো মেজোখালা ভুলেই গিয়েছিল। তাছাড়া এ বাড়িতে কি আর নতুন বউ অভুক্ত থাকবে নাকি? কাল রাতের ঘটনা কি বাড়িতে জানে? আজ কি বাবা আসবে নিতে? এতক্ষণে তো কোনো একজন মাছ, দুধ, নতুন কাপড় নিয়ে আসার কথা। তবে কি সত্যি কেউ এলো না? বিন্দুর জন্য বরাদ্দকৃত ঘরে বসেছিল। প্রচণ্ড খিদার সময় পানি খেলে বমি পায়। বিন্দু তাই পাচ্ছে। ঘাড়ের দিকটায় ব্যথা নিয়ে চুপচাপ ছিল সে। তার কথা শোনার প্রয়োজন মনে করেনি কেউ। বাইরে চলছে রং খেলা। ঠিক সে মুহূর্তে রুমে প্রবেশ করে নক্ষত্র। বিন্দু তার উপস্থিতি টের পেলেও চোখ তুলে তাকায় না, তাকাতে ইচ্ছে করে না। হঠাৎ বিন্দুর হাতে টান স্পর্শ অনুভব করে। চোখ মেলে দেখে নক্ষত্র বিন্দুকে কোলে তুলে নিয়ে এগিয়ে চলেছে বাইরের দিকে। বিন্দু খামচি ধরেছে তার পিঠে, মাথা ঠেকেছে নক্ষত্রর বুকের দিকটায়। কেমন ধারাম ধারাম শব্দ হচ্ছে, সিগারেটের স্মেল পাচ্ছে সে। নক্ষত্র বিন্দুকে নিয়ে নামলো এক পিঁড়ির উপর। এই পিঁড়ি গতকাল রাতে দাঁড়িয়েছিল তারা। সব মনে করতে একরাশ বিষাক্ত অনুভূত হলো বিন্দুর। তাদের দুজনকে আবার হলুদ লাগানো হলো। নক্ষত্র সবাইকে জেঁকে ধরেছে। সকাল থেকে শাশুড়ির দেখা নেই। নক্ষত্র একটা হাসি খুশি ছেলে। সবাই যেন আনন্দ করছে, সেও তাল মেলেছে। তবে কি সবাই গতকালের সব ভুলে তাকে মেনে নিয়েছে? তার ডান পাশে বসে থাকা মানুষটি কি সত্যি তার হবে? কালো বলে অবজ্ঞা করবে না? বিন্দুর ঘোর কাটে নক্ষত্রের মামির কথায়। নক্ষত্রের মামি যখন বিন্দুকে হলুদ লাগাতে এলো, তখন সে প্রায় চিৎকার করে বলল, এ খোদা, এ মেয়ের হাত এমন খসখসা কেন? মনে হইতেছে গুই সাপের গায়ের হাত দিচ্ছি। মামির কথায় চারিদিকে হাসির রোল। বিন্দুর মাথা আরো নিচু হয়ে যায়। টুকরো টুকরো জল নুইয়ে পড়তে লাগে। তারপর হাসি হেসে মুখে বলে রইল, সে তো কাঁদবে না, কেন কাঁদবে? এসব ভাবতে ভাবতে দু চোখের পানি আবার নেমে এলো। একটা অসম্পূর্ণ অচেনা অজানা মানুষের ভিড়ে নিজেকে বড্ড একা লাগছে। চল এবার পুকুর পাড়ে যাই। নতুন বউ গোসল দিবে না? না বাড়িতেই দিব? নক্ষত্রের কাটা কাটা জবাবে অবাক চোখে তাকিয়ে রইল বিন্দু। তখন চারিদিক থেকে কয়েকজন বলে উঠল, তাহলে কি নতুন বউ একা গোসল করবে? সারা জীবন তো একাই করে এলো, আজ আবার মানুষ কেন লাগবে?
নক্ষত্রদের দেখি বউয়ের জন্য শেষ। আচ্ছা, কাউরে না দিলি তুই তো একসাথে যাবি। যা, এদিকে বাথরুমের সব ব্যবস্থা করা আছে। হ্যাঁ, বউকে কোলে নিয়ে যা, এ সুযোগ বারবার পাবি না। বিন্দু তখন হলুদ শাড়ি পরে কিছুটা ভেজা শরীরে নক্ষত্রের সামনে রেখে গুটিয়ে দাঁড়িয়ে আছে। নক্ষত্র কথা না বাড়িয়ে ওকে পাজা কোলে নিয়ে বাথরুমে প্রবেশ করে নামিয়ে দেয়। বিন্দু নেমে কিছুটা অস্বস্তি বোধ করলে নক্ষত্র বলে, আমার রুচি এতটা খারাপ নয়, আর আমি আপনাকে পাওয়ার জন্য মর্মে মরে যাচ্ছি না। তাই স্বাভাবিক হলেই ভালো হয়। আপনার দিকে তাকানোর কোনো ইচ্ছে আমার নেই, এটা এতক্ষণ বোঝা উচিত ছিল। আমি অপর পাশে ফিরছি, দ্রুত গোসল সেরে নিন। আমি যে অপয়া, আমি যে অলক্ষী গো। আমায় কেউ নিয়ে কেউ করে না কোনো আশা। কারণ হয়তো আমি সবার বোঝা। কেউ ডাকে মোরে কালুঠি, তো আবার কেউ কালুসে। কালো পাতিলের নামেই শুনেছি কোনো এক সময়। বিদ্রূপের ডাকে চাপা পড়ে নাম আমার পৈতৃকে। দোষ তো একটাই, আমি যে কৃষ্ণবর্ণী। ওরা হয়তো ভাবে যারা আমার আমরা যারা কালো তাদের তো মন থাকাই বারণ, তাতে মন্দ কি ভালো। এসব কথা শুনতে শুনতে শেষে একসময় মনে হতে থাকে, আসলে কি কালো মেয়েদের মন বলে কিছু থাকে? উত্তর আসবে কি জানো, কালো মেয়েদের আবার মন আছে নাকি নাই। কেউ যে তাকায় না কৃষ্ণবর্ণের চন্দ্রাক্ষী যুগলে, কেউ দেখে না তাদের চন্দ্রাক্ষীর অশ্রু সকল, কারণ তারা সে জানে কৃষ্ণপ্রেম তো মানায় শুধু বইয়ের পাতায়, বাস্তবে নয়। ঐশী চক্রবর্তীর লেখাটা পড়ে বেশ মন খারাপ হলো আর্যের। কালো মেয়ে বলে কি তাদের কোনো ইচ্ছে থাকতে নেই? খালাতো ভাইয়ের বিয়েতে এসে সে গত 2 দিন যাবৎ বিন্দু নামের মেয়েটি সম্পর্কে তার ভাবি হয়। 20 কি 21 বছর বয়সী মেয়েটি গতকাল রাত থেকে শুনে চলছে অদ্ভুত। মেয়েটির চোখে মুখে কোনো বিষাদের ছাপ নেই। এই তো কিছুক্ষণ আগে তার বাবার বাড়ি থেকে কত লোকজন এলো। তার সমবয়সী মেয়েরা কেউ কিন্তু তার সাথে দেখা করতে যায়নি। দূর থেকে দাঁড়িয়ে বিন্দু দেখছিল একটা ছোট্ট বাচ্চা এসে শুধু ফুম্মি ফুম্মি করে ডেকে তাকে জড়িয়ে ধরল। বিন্দুর বুকের মাঝখানে তাকে জড়িয়ে রেখেছিল। মনে হচ্ছিল ওর থেকে আপন বুঝি আর কেউ নেই। নতুন বউকে সাজানোর একটা দুম লাগে বাড়ির বিয়ে বাড়িতে। তবে বিন্দুকে সাজানোর তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। সোনালি পাড়ের আকাশি রঙা শাড়ি পরেছে সে। হাতে কগাছা চুড়ি, নাকে ছোট্ট একটা ফুল, ব্যাস এই তার সাজ। অর্হ তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিন্দু নামের এই মেয়েটা কি জানে কাজল চোখে কত ভালো লাগবে তাকে। আরোহ ভাইয়া আমার ছবি তুলবে চলো। আরও তাকিয়ে দেখলো নক্ষত্রের ছোট বোন জ্যোতি দাঁড়িয়ে আছে, লাল পেড়ে সাদা শাড়ি পরনে, হাত ভর্তি কাছের চুড়ি, শুভ্র হাতে মেহেন্দির রং বেশ গাঢ় লাল, টকটকে লিপস্টিক তার দুঠোঁট জুড়ে। আর্য আনমনে হয়ে বিন্দুর সাথে জ্যোতির তুলনা করে বসে। জ্যোতির এত রূপ লাবণ্যের মাঝে কিছু একটা নেই যা বিন্দু নামক কৃষ্ণবর্ণী দুই চোখে রয়েছে। সবাই ছবি তুলতে ব্যস্ত হলে নতুন বউয়ের সাথে কেউ ছবি তুলতে ব্যস্ত নয়। বিন্দু যে ঘরে ছিল সেই ঘরটা বেশ অগোছলো হয়ে আছে। তার বোনেরা সবাই এখানে বসে আড্ডায় মেতেছিল। আর তাছাড়া বাসর ঘরে সাজানো খাটের ফুলগুলো খুলে ফেলতে হবে, না হলে দেখা যাবে গন্ধ ছড়িয়ে আছে। নক্ষত্র ওরা সবাই নদীর ধারে গিয়েছে। বিন্দুর ছোট বোন কণা এবং চাচাতো বোন মামাতো ভাই বোনেরা নিয়ে গিয়েছে ছবি তুলতে। নক্ষত্র কতটা সহজে ওদের সাথে মিশতে পারছে বিন্দু বেশ ভালো লাগলো। এই একটা সময়টাকে কাজে লাগিয়ে বিন্দু পুরো ঘর গুছিয়ে ফেললো। ঘর ঝাড়ু দিয়ে ফুলগুলো নিয়ে পিছনের দিকটায় ফেলে দিয়ে এলো। রান্নাঘরে কাস্তে আস্তে শাশুড়ি ডাক দিল। বিন্দু তাকিয়ে দেখলো আজ তার শাশুড়িকে বেশ লাগছে। বয়স হলেও উনি দেখতে বেশ। কিছু না হলেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। তার শাশুড়ি বলল, এসো খেয়ে নিবে, না হলে বাবার বাড়িতে গিয়ে বলবে আমাকে খেতে দেয়নি। বিন্দু কোনো কথা না বলে চুপচাপ খেতে বসলো। খুব একটা খেতে পারে না। ক্ষুধা যখন খুব বেশি লাগে তখন সামনে হাজার পদের খাবার থাকলেও খাওয়া যায় না। বিন্দুর অবস্থা তেমন। কোনো মতেই খেয়ে বিন্দু উঠে আসতে শাশুড়ি বলল, কণা তোমার কে হয়, আপন বোন? বিন্দু মাথা নেড়ে সায় দিল পুনরায়। মাশা আল্লাহ, এমন মেয়ে কে না চায়। নিশ্চয় তোমাকে দেখতে গিয়েছিলাম, তখন তাকে লুকিয়ে রেখে আমাদেরকে হাতে তোমাকে গুছিয়ে দিয়েছে। বিন্দু কোনো জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। বিগত 4 বছর যাবৎ বাবা ভাইয়েরা তারা বিয়ের চেষ্টা করেছিল। যখন যখন ছেলেপক্ষ দেখতে এসেছিল তখন তখন কণাকে লুকিয়ে রেখেছে বিন্দুর মা ভাবিরা। বিন্দুর শাশুড়ি আরও
কিছু বলেছিল, তবে সেগুলো কান অবধি এলেও মাথা অবধি প্রবেশ করে না বিন্দুর। হাতে লেগে থাকা ভাতের টুকরোকে দেখতে থাকে বিন্দু। সাদা তো ভাত, তাই যা দিয়ে খাওয়া হয় তার রং নিয়ে নেয়। তাই বুঝি সাদা ভাতের এত কদর। সেদিন বিকেলবেলা যখন ওরা বিন্দুর বাড়িতে আসতে চাচ্ছিল, তখন দেখা দিল আরেক সমস্যা। সবাই একত্রে আসতে হলে বিন্দু আর নক্ষত্রকে আলাদা গাড়িতে আসতে হবে। এটা নিয়ে কেউ উচ্চবাচ্য করছে না। বিন্দু তার ভাবিদের সাথে যেতে বলা হলে সে ধীর পায়ে এগিয়ে যায় গাড়ির দিকে। নক্ষত্র, জ্যোতি, কণাসহ অন্যরা এক গাড়িতে যাবে। এ নিয়ে কথা প্রথম কথা বলল আর্য। নবদম্পতি স্বামী স্ত্রী আলাদা কেন যাবে? প্রয়োজনে বাকি সবাই হেঁটে যাবে, তবু ওরা একসাথে যাবে। আর তাছাড়া মানুষ কি বলবে? নক্ষত্র এসবের কোথাও ছিল না। যখন সে ফিরে এলো, তখন আর্যের কথা কানে আসতে সে এগিয়ে গেল বিন্দুর দিকে। শক্ত হাতে তার ডান হাত পুরো নিল, তারপর এগিয়ে চলল গাড়ির দিকে। বিন্দু তার বাম পাশে বসিয়ে অন্য পাশে সে বসলো। বিন্দুর কোলের উপর ছুড়ে দিল এক বোতল ঠান্ডা কোমল পানীয় আর কিছু চাটনি। এই তো আজ দুপুরবেলা গোসলের সময় বিন্দুর মুখে সাবান দিচ্ছিল, তখন নক্ষত্র ধমকের সুরে তাকে সাবান লাগাতে নিষেধ করে এবং পাশে রাখা ফেস ওয়াশ লাগাতে বলে। এর কারণ বিন্দু জানে যে হলুদে সাবান লাগালে আরও কালো লাগবে। সে তো কালো, তবু এই প্রথম কারো এমন শাসন বেশ ভালোও লাগলো বিন্দুর। কাল রাস্তায় বেশ কয়েকবার খারাপ লেগেছে, বমি আসছিল বারবার। তাই কি নক্ষত্র এসব নিয়ে এলো? হঠাৎ বিন্দু খেয়াল হলো গাড়িতে উঠে হাত ছাড়েনি নক্ষত্র। এবার বিন্দুর এমন অনুভূতি হলো, প্রচণ্ড ভয় পেয়ে যাবার পর যখন এক টুকরো মুক্তির অনুভূতি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও বালিশের পেটে মুখ গুজে দিয়ে নিঃশব্দে কখনো কেঁদেছে। জ্যোতির কথায় চোখ খুলে তার দিকে তাকায় আর্য। জ্যোতির দৃষ্টি বাইরের দিকে। এই মেয়ের মাথায় স্ক্রু 7টা ঢিলা। তার সংস্পর্শে থাকা মানে সোডিয়ামকে মুক্ত বাতাসে রাখা অথবা শীতল পানির স্পর্শে যে কোনো সময় জ্বলতে পারে সে। একে একমাত্র শাসন নামক কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। এসব আজে বাজে চিন্তা করার সময় নেই। আর্যর কথায় হাসি হাসে জ্যোতি। হাসিতে দাম্ভিকতা নুইয়ে পড়ে। এমন হাসি মেয়েদের জন্য নয়, কারণ এই হাসিতে থাকে হাজার খানেক বেদনা, জেদের সংমিশ্রণ। এমন হাসি হাসবে পুরুষ, তাদের মানায় এই হাসি। যে কোনো কিছু ছিনিয়ে নিয়ে আসার হাসি, কেড়ে নেওয়া হাসি। তবুও জ্যোতির এই হাসিটা বেশ লাগলো আর্যের। বাইরের দিকে তাকিয়ে জ্যোতি বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, জ্বলে পুড়ে খাক হয়ে যাবেন। নক্ষত্রের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে বিন্দু। এইটুকু পথ আসতে সে ঘুমে বিভোর। হাতে থাকা চুড়িগুলো হঠাৎ রোদের ছোঁয়ায় চিকচিক করছে। তখন কণার কণ্ঠস্বর সম্মিতে নক্ষত্র। কণা মেয়েটি যথেষ্ট রূপবতী বলতে হয়। এবার ভর্তি যুদ্ধে নামবে সে। বিন্দুর বোন হিসেবে তাকেই কেউ মেনে নেবে না। যদি কোনো কবি কণাকে দেখে কবিতা লিখত, তাহলে কিছু এমন হতো। উজ্জ্বল তাহার গায়ের রং, ভয়ঙ্কর মুখের হাসি, এলোকেশী মেশে কামনার বিদ্যুৎ স্পর্শী। চারিপাশে হইচই মুখরিত পরিবেশ। সে বিন্দুরা বাড়িতে এলো। তারপর শুরু হলো তাদের খাতির যত্ন। বিন্দু কেমন আছে কেউ খুব একটা জিজ্ঞাসা করলো না। নানা পদে পিঠে তখন বানানো বাকি। মায়ের দিকে এগিয়ে গেলে মা জিজ্ঞাসা করে, এত শুকনো লাগছে কেন, খাসনি? মুচকে এসে বিন্দু জবাব দিল, হ্যাঁ মা, খেয়েছি তো। তখন ভাবিরা এসে জিজ্ঞাসা করলো, নক্ষত্র কি দিয়েছে বাসর রাতে? বিন্দু চুপচাপ ছিল, কারণ কিছুই তো দেয়নি। নক্ষত্র তো ভালোভাবে তার মুখের দিকেও তাকায়নি। আর মুখ দেখে কি দিবে? হঠাৎ মেজো ভাবি প্রায় চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে বিন্দু, এটা কি হীরের নাকি? জামাই বুঝি কাল রাতে এই হীরের আংটি দিয়ে মুখ দেখলো? বিন্দু খেয়াল হলো তার বিয়ের আংটির পাশে বাম হাতের মধ্যমা জুড়ে বসে আছে একটা হীরের আংটি। ঝলমলে রোদ্দুর ন্যায় আলো দিচ্ছে। রেহেনা বেগম প্রায় হাজারখানেক চিন্তা নিয়ে বসে আছে বারান্দায়। আজ বাদে কাল শহরে ফিরবে। নিজের শ্বশুরের ভরসায় মেয়ে না দেখে বিয়েতে রাজি হয়েছিল। কে জানতো শ্বশুর শেষ বয়সে তাকে এমনভাবে ঠকাবে। নিয়ে এলো এক কালো মেয়ে। আর তাছাড়া বিন্দুর বোন কণা মেয়েটা কতটা সুন্দরী, স্মার্ট। অমন মেয়েকে রেখে কেন যে এই মেয়েকে আনলো কে জানে। শহরে ফিরে গিয়ে কী বা বলবে? সব কথার সমাধান একমাত্র কণা নামের মেয়েটায়। যে করে হোক ওকে নিয়ে যেতেই হবে আমাদের সাথে। বরপক্ষ সবাই খেতে বসছে। দেওয়া হয়েছে 13 পদের শাক, মাছের শখে নানা পদের পিঠে। নিয়ম হলো বর বউ একসাথে এক প্লেটে খাবে।
সবাই বিন্দুর জন্য অপেক্ষা করছে। খাবার পরিবেশন করা হয়েছে মাত্র মিনিট ৩ হলো। এর মাঝে কণা বেশ অস্থির হয়ে উঠেছে। নক্ষত্রর পাশে দস্তরখানায় নিজে বসে পড়ে তাগিদে দিতে লাগলো সবাইকে। নক্ষত্রের উদ্দেশ্যে পিঠা তুলে নিয়ে বলল, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। কালু যে গেছে কে জানে কতক্ষণ না খেয়ে থাকবে কি? কণার এমন কথায় ঘরের সবাই ধমক দিয়ে উঠল তাকে। ভাবিরা তাকে উঠতে আসতে বলছে। বিন্দুর জায়গায় সে কেন বসেছে? উঠতে বললেও বলল, শালি আদি ঘর বলে আমার হক আছে। মুচকে এসে নক্ষত্র কণার হাত থেকে পিঠা নিয়ে প্লেটে রাখতে রাখতে বলে, আজ পুরো ঘরওয়ালির অধিকার। আদি ঘরওয়ালি না হয় পুরো ঘরওয়ালি পরে খাইয়ে দিবে। বিন্দু ততক্ষণে হালকা গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ বিধ্বস্ত। খাওয়ার পর্ব শেষ হতে এগিয়ে চলল রুমের দিকে। কারণ তলপেটে এই চিনচিন ব্যথাটা অনুভূতিটা পুরুষরা কখনো বুঝবে না। চুপচাপ বিছানার একপাশে শুয়ে গরম পানির ব্যাগটা পেটের উপর রেখে আঁচল দিয়ে ঢেকে রাখছে। নক্ষত্র ব্যস্ত তার ল্যাপটপের কাজে। রাত এখন প্রায় 11:30। এতক্ষণ অবধি তার ভাইয়ের ছেলে অভ্রকে বসিয়ে রেখেছিল পেটের উপর। বেচারা ঘুমিয়েছে। ওর মা এসে নিয়ে গেল এইমাত্র। বিন্দুর ব্যথাটা মনে হয় আবার ধীরে ধীরে বাড়ছে। তবুও চোখ বন্ধ করে রাখতে না রাখতেই বিন্দু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঘুমের সমুদ্রে। আর্য সচরাচর সিগারেটে অভ্যস্ত হলে আজ আসার সময় ভিএফ নিয়ে এসেছে। কারণ কৃষ্ণবর্ণের চোখ দুটো তাকে ভাবাবে, ঘুমোতে দিবে না। এরপর 3বার বেস্ট ন্যাশনাল ফটোগ্রাফ পুরস্কার জয়ী এই আর্য সৌন্দর্য নয়, অতীব সুন্দরী পূজারী। চোখ বন্ধ করে ধোঁয়া উড়িয়ে দিতে হাতের স্পর্শ পেল আর্য। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, তুই কি জানিস তোর স্পর্শে হাজারখানেক বলতা আমার পুরো শরীরে ব্যথা দিয়ে যায়। তবু কেন বারবার স্পর্শ করিস? হাতের উপর দুফোঁটা পানির আভাস পেয়ে আর্য চোখ মেলে দেখল জ্যোতি তখন অনেকটা দূরে চলে গিয়েছে, ছাদের দরজার কাছাকাছি। সন্ধ্যের এক দফা কথা শুনিয়ে নক্ষত্র তার কথার সারাংশ এটাই যে শুধু দাদাজনের কথার মান রাখতে এই বিয়ে, আর তাছাড়া কোনো কারণ নেই। যেখানে তার মা মেনে নেয়নি সেখানে সে কি করবে? সে অবশ্য বিন্দুর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে না। প্রত্যুত্তরে বিন্দু কিছু বলেনি। বড্ড আফসোস হচ্ছিল নক্ষত্রের জন্য। বেচারা না চাইতে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। ঘুমের ঘোরে বিন্দু এসে পুনরায় স্বপ্ন দেখছিল। হঠাৎ দমকাফড়ের অনুভূতি হলো। চোখ মেলে তাকিয়ে পেল নক্ষত্র তার ডান পা ভাঁজ করে বিন্দুর তলপেটের উপর উঠিয়ে দিয়েছে। হাত রেখেছে পেটের উপর। অন্য হাত মাথা গুজে দিব্যি ঘুমাচ্ছে। বিন্দুর কেন যেন মনে হলো মানুষটা ঘুমায়নি, ঘুমের ঘোরে পা তুলে দেয়নি, কেবলমাত্র তার ব্যথার উপশমের জন্য এমনটা করে। মাইয়া তো কালা, তাই সুন্দর জামাই পাইছে। কোনো কালে কোনো ভালো কামের ফল আল্লাহ দিল কে জানে। ভাবি সব খালি পাইলে আইব, আগের সংসার টিকে না। তারপর শাশুড়ি খুব একটা খুশি না। এহেন দেহেন কত দূর কি হয়। বাইরের মানুষের এমন কথা শুনে সকাল সকাল ঘুম ভাঙে নক্ষত্র। বিন্দু তখন বিড়াল ছানার মতো লুকিয়ে আছে তার গা ঘেঁষে। টিনের ঘরের ফাঁকা দিয়ে এক ফালি রোদ এসে লাগছে বিন্দুর গালে। কানের নিচে তিলটা যে স্পষ্ট। বাম হাতে ভর দিয়ে নক্ষত্র মাথা তুলে আলতো স্পর্শ করতে বিন্দুর ঘুমন্ত শরীর ঝনঝনিয়ে ওঠে। বিন্দু জেগে যাচ্ছে দেখে নক্ষত্র পুনরায় ঘুমের ভান করে শুয়ে রইল। বিন্দু ঘুম থেকে জেগে নিজেকে নক্ষত্র আশেপাশে আবিষ্কার করে ভীষণ লজ্জা পেল। ভাগ্যিস মানুষটা ঘুমিয়েছিল, না হলে আজ রক্ষা ছিল না। আমার এখন সমস্তটা স্মৃতিসৌধ, হৃৎপিণ্ডে পিন ফোটানো, কালো ব্যান্ডেজের মৌন বিষাদ, 21শে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার। আমার এখন সমস্তটুকু 1 মিনিটের নীরবতা। দুচোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জ্যোৎস্না উধাও, উল্টে পড়ে রোদের বাটি। আমার এখন আকাশ জুড়ে সব দুঃস্বপ্নের দলানকোঠা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এর কবিতা জ্যোতি থেকে ভালোভাবে কেউ আবৃত্তি করতে পারবে না বলে মনে হয়। কারণ আকাশসম কষ্ট পুষে দেখে রুদ্রবাবুর কবিতাকে অনুভব করা যায়। যার মনে কষ্ট নেই, নেই অভিমান, যার কাছে রুদ্রবাবুর কবিতার কোনো অনুভূতি হবে না। জ্যোতির ঠোঁটজোড়া তিত্তিরে কাঁপছে, চোখ দুটো বন্ধ। ওর দুটো ঠোঁট রয়েছে রাজ্যের অলসতা। আর্য চোখ ফিরিয়ে নিল। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যর ভয়াবহ ভয়ঙ্কর হয়। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ মুখ জ্বালাপোড়া করে। আর্য বারান্দায় বসে চায়ে চুমুক দিবে, ঠিক তখন সামনে এলো বিন্দু।
মাথায় বিশাল ঘোমটা থাকা আর চেহারায় বুঝতে পারছে না আর্য। হাতের চুড়িগুলি ঝনঝনিয়ে বাজছে। বিন্দু ব্যস্ত হয়ে উঠছে সবাইকে নাস্তা করাতে। সবার সব কাজেই যেন বিন্দুকেই চাই। বড় ভাইয়ের ছেলে ঝাল খাবে না, বিন্দু জলদি চিনি পরোটা করে দে। কণা পিঠে খাবে না, ওকে একটু নুডলস রান্না করে দে। বড় ভাইয়ের চা, বাবার শুক্তোর রস, সব একা হাতে বিন্দু করে চলছে। হিমশিম খাচ্ছে না তো, বরং মনে হচ্ছে বিন্দু এসবে অভ্যস্ত। সবাইকে নাস্তা খাইয়ে বিন্দু রুমে আসতে নক্ষত্র ধমকে ওঠে। এখন গ্রামের নিয়ম অনুসারে নক্ষত্ররা যাবে বাজার করতে। বিন্দু তার কোনো প্রয়োজন নেই, কারণ শালীরা যথেষ্ট খেয়াল রাখছে। এজন্য সে ঘরমুখ হয়নি। ধমক খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। নক্ষত্র হাতে ঘড়ির ফিতা লাগাতে লাগাতে বলল, চুলের এই অবস্থা কেন? হাত খোপা করে রাখা চুল প্রায় খুলে যাচ্ছে। আমতা আমতা করে বিন্দু বলল, পাঞ্চ ক্লিপ ভেঙে গেছে কাল রাতে। একটা ভেঙেছে, তার নেই তো। নক্ষত্র এগিয়ে এসে পাশে টেবিলে থাকা পেন্সিলের কাজলটা নিয়ে খুব শক্ত করে বিন্দুর চুল বেঁধে দিল। যাওয়ার সময় বলল, নিজের খেয়াল না রাখলে ফিরে এসে ধরে এক আছাড় মারব। ছাদের কোণে দাঁড়িয়ে ডান হাতের বাহুতে হাত বুলিয়ে যাচ্ছে কণা। কিছুক্ষণ আগে মোটামুটি সবাই গিয়েছিল গ্রামের ওদিকটায়। সেচ পাম্প দিয়ে পানি দেওয়ায় হচ্ছে সেখানে। সেখানে এসে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল কোণা। বলিষ্ঠ হাতে নক্ষত্র তাকে টেনে তুলছে। অত্যাধিক ফর্সা গায়ের রং নক্ষত্রের স্পর্শে লাল হয়ে আছে। সেখানেই হাত বুলিয়ে চলছে কণা। ঠিক সে মুহূর্তে ছাদে এলো নক্ষত্র। সিগারেট শলাকার আগুন জ্বালাতে কণার উপস্থিতি টের পেল। তাই সিগারেট ফেলে দেয়। সিগারেটের নেশা স্বভাব নয়, যার তার সামনে এসব জিনিস খাওয়া উচিত নয়। তোমায় হাত দেখি বেশ লাল হয়ে আছে। হ্যাঁ, আমাকে সহজে কেউ আঘাত করে না, খুব আলতোভাবে আমাকে স্পর্শ করে। হুম, তাই তো দেখা যাচ্ছে। হুম, না হলে দাগ হয়ে যাবে। হুম, আমার শরীরে দাগগুলি স্পষ্ট, শুধু এদিক সেদিক হলে আমার গায়ের রং জানান দেয়। অথচ আপুর কিন্তু তা নয়, কারণ তোমার আপু তো। জানি আপুর গায়ের রং কালো, তাই তো তার আঘাত পাওয়া কত বোঝা যায় না। সে আঘাতকে লুকাতে জানে, এটাই তার স্বাভাবিক। আপনি দেখবেন শত কষ্ট অপমান বেদনার মাঝেও ওর চোখে পানি আসবে না, মুখ মন খারাপের কোনো ছায়া পড়বে না। অথচ ভালোবেসে 2 টাকার বাদাম কিনে এনে দিবেন, তার চোখের পানি জানান দিবে তার মনে কতটা সুখ লেগেছে। খুব ভালোবাসে নিজের বোনকে। আমরা সবাই আপুকে বড্ড ভালোবাসি। আপুর গায়ের রং কালো বলে আমরা তাকে নিয়ে একটু চিন্তা করি। কিন্তু এই একটু চিন্তা আপুকে নিজের বড্ড অসহায় মনে করে। বাবার কিনে দেওয়া বোরখা কারণ কিন্তু আপুর গায়ের রং নয়। আপুর প্রতি বাবার দায়িত্ব ছিল। আমরা খুব একটা বাবার কথা শুনি না। আপু চোখ বন্ধ করে সবটা মেনে নেয়। ভাবিরা যেসব কাপড় কিনে আনে, আপু সব থেকে ভালোটা দেওয়া। কিন্তু তার প্রতি দয়া নাই, তাকে ভালোবেসে দেয়। কেউ যেন বলতে না পারে মেয়ের কোনো গুণ নেই, না আছে রং। তাই তো মা আপুকে সব রান্না শিখিয়েছে, ঘরের কাজ শিখেছে, ভাইরা শিখিয়েছে, ইলেকট্রিকের কাজ থেকে শুরু করে সব। তারপর বলুন, আমার আপু কি জন্য এত কষ্ট পাবে? সমাজের মানুষের কথায়। কেন সে নিজের জন্য নিজে প্রতিবাদ করে না? কেন সে আমাদের থেকে নিজেকে কম মনে করে? কণা কাঁদছিল ফুপিয়ে। নক্ষত্র ওর থেকে চোখটা ফিরিয়ে নিল, সিগারেট আবার ধরল। চোখ মুখ শক্ত করে মনে মনে বলল, আর বলবে না? ওর নিজের লড়াই ওকে নিজের লড়তে হবে। আমি শুধু সাহায্য করতে পারি, কারণ লড়াইটা ওর নিজের। বিন্দুর কালো হওয়া নিয়ে সব থেকে বেশি চিন্তায় থাকতে হলো সে বিন্দুর ফুপু। তার ছেলের বউ হিসাবে নিতে চেয়েছিল। তার ছেলের মতো ছেলেই হয় না। কোনো দোষ নেই, শুধু মেয়ে জাতের প্রতি দুর্বলতা, এই আর কি। এতে তার দোষ কি? জোয়ান ছেলে পেলে মেয়ে মানুষের মন সায় না দিলে কি আর তারা যায় নাকি? আর এই বয়সে এমন স্বভাব থাকবে। এছাড়া ছেলে তো পাক্কা ব্যবসায়ী, মাসে লাখ টাকা আর ব্যবসা করে। তার কাছে দিলে বিন্দুকে মাথায় করে রাখবে। বিয়ের প্রস্তাবে যেদিন ফুপু নিয়ে এসেছিল, ওই দিন বিকালে তাকে পুলিশে গ্রেপ্তার করে কোঠাবাড়ি থেকে। এতে কোনো সমস্যা দেখেনি ফুপু। তবুও বিন্দুর ভাগ্য, সে নিতে চাইছে। কিন্তু এই বিয়েতে বিন্দু সাপ সাপ মানা করে দিয়েছিল, যদি জোর করে তবে বাড়ি থেকে চলে যাবে। গলায় কলসি বেঁধে পুকুরে লাফ দিবে বলেছিল। বিন্দুর ভাইয়ের অমতে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করেছিল ওর চাচা। তবে শেষ অবধি বিন্দুর বাবা না করে দেয়, কারণ মেয়ে কালো, তার নামের সাথে ডিভোর্সি শব্দ লাগাতে চায় না। গোপন সূত্রে পেয়েছিল লোকটার যে অন্যত্র স্ত্রী ও বাচ্চা রয়েছে। সেই ফুপু বিয়েতে এসে মুখ ভার করে বসেছিল। আসছে চলে যাচ্ছেন, যাওয়ার আগে বলে গেলেন, শহরে বিয়ে দিয়ে মাইয়ারে এক এহেন সংসার টিকলি হয়। অমন রাজপুত্র লাগে, এমন কালীচন্দ্রেরে মানায় নাকি। আজ ফেরা হলো না বিন্দুদের।
বাইরে মেঘের ঝগড়া চলছে। এক মেঘ অপর মেঘকে আঘাত করে তুমুল বৃষ্টি। এই বৃষ্টি তাদের যেতে দেয়নি। একটা ঘরের জানলার ধারে দাঁড়িয়ে আছে জ্যোতি। একা একাই থাকাটা অভ্যাস হয়ে উঠেছে। বড্ড ইচ্ছে করছে ৫ জনের মতো থাকতে। কিন্তু ইদানিং কিছু ভালো লাগে না তার। সহস্র ভাবনা আর চিন্তা আর্যকে নিয়ে। হ্যাঁ, আর্যকে সে ভালোবাসে। ভালোবাসা শব্দটা কিছুই নেই, আবার অনেক কিছু আছে। ভালোবাসাকে ২ দিয়ে ভাগ করা যায় না। কি হয়? অন্য একটা শব্দের সৃষ্টি। ভয় নামক শব্দের সৃষ্টি। ভালোবাসা ভয়ের অবস্থানে আজ বড্ড বেশি। আর্য যে জানে না এমন না, অথচ আর্য মানতে চায় না। জ্যোতি তার প্রিয়জন নয়। লাল পেড়ে কালো শাড়ি চেয়ে এনেছে জ্যোতি বিন্দুর থেকে। বিন্দু হাসি মুখে দিয়েছে। মেয়েটা বড্ড ভালো। না হলে কি মায়ের এত অপমানের পরেও এ বাড়িতে এসে মায়ের সম্পর্কে একটা কটু কথা না বলতো? না, সে তো বলেনি। শাড়ি গায়ে জড়িয়ে জ্যোতি ছাদে এলো। দুহাত মেলে দিয়ে বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করতে লাগলো। আর্য ছাদের কার্নিশে বসে আছে। দৃষ্টি জ্যোতির ভেজা লেপ্টে যাওয়া শরীরে, অথচ জ্যোতি জানতেও পারল না। অদৃশ্য হাজার খানেক উষ্ণেক স্পর্শে আর্য তাদের দূরত্ব কল্পনা কতটা কমিয়ে এনেছে। ঠিক ততটা যতটা কাছাকাছি এলে একে অপরের শ্বাস প্রশ্বাস হিসাব ভুলে যায়। নক্ষত্র ইদানিং বেশ লুকিয়ে চড়িয়ে বিন্দুকে নানান জিনিস উপহার দেয়। বিন্দু বুঝতে পারে তার হাতের এই আংটিটা নিশ্চয় বিয়ের রাতে দিয়েছিল। কাল রাতে পায়ের এই জোড়া নূপুর। বিন্দু জানে এটা নক্ষত্র দিয়েছে। কি হতো সে জেগে থাকলে? দিলে নিজেকে বড্ড সুখী সুখী লাগে বিন্দুর। তবে এই নূপুর তো সে পড়তে পারবে না, কারণ ইসলামে বলা আছে ঝুনঝুন বা শব্দ হয় এমন জিনিস পরা যাবে না। একটা দীর্ঘশ্বাস পেলে হাতে কফির মগ নিয়ে ঘরে প্রবেশ করে বিন্দু। নক্ষত্র তখনও বিছানার কোলে ল্যাপটপে কাজ করছে। বিন্দু দিকে না তাকিয়ে বলল, বলে ফেলো কি বলবা। আমি কিছু বলবো কিভাবে বুঝলেন? আমার হাজারখানেক বউ ছিল, তো তাই এবার বলো। জানপরাণে চিন্তিত হয়ে বিন্দু জিজ্ঞাসা করে, সত্যি আপনার হাজারখানেক বউ? মেয়ের এমন কথা শুনে চোখ তুলে তাকায় নক্ষত্র। বিন্দুকে সে এ অবধি যতটা দেখেছে, বিন্দু যথেষ্ট বুদ্ধিমতী এবং গোছানো স্বভাবের মেয়ে। অথচ এই কথা ভেবে সত্য ভেবে নিল কিভাবে নক্ষত্র বুঝে আসছে না। বিন্দু যেভাবে হাতের তালু ঘষতে ঘষছে, সে কিছু বুঝাতে চায়, বলতে চায়। নার্ভাসনেসের জন্য বলতে পারছে না। ল্যাপটপ পাশে রেখে নক্ষত্র কপির মুখে চুমুক দিয়ে বলল, সেটা দেখার বিষয় না, বলো কি বলবে। আসলে এই নুপুরজোড়া আমি পরবো? ঝুনঝুনি তো আছে। তো ইসলামে নিষিদ্ধ আছে, আপনি হাদিসটা জানেন না? না, বলো শুনি। হ্যাঁ, রেফারেন্স সমেত বলবে। হ্যাঁ, অবশ্যই। মেয়েদের পায়ে নুপুর পরা ইসলামের নিষেধ। আমার জানা ছিল না। কথাটা বলে বিন্দু পা থেকে নুপুর জোড়া খুলে ফেলে। কি করলে? পায়ে হাত দিলে কেন? এত হাদিস জানো, এটা জানো না স্বামী স্ত্রীকে অপরের পোশাক স্বরূপ? বিন্দু কোনো কথাই বলে না। মুচকি এসে দৃষ্টি নামিয়ে দেয়। নক্ষত্র হাত দাঁত দিয়ে কোনোভাবে খুলতে লাগে ঝুনঝুন। ঠিক সে সময় কণা এসে সাহায্য করে নক্ষত্রকে। তারপর চলে যাওয়ার সময় ঝুনঝুনগুলো নিয়ে যেতে যেতে বলে, নূপুর তো পুরো ঘরোয়ালির জন্য, আদি ঘরোয়ালির জন্য তো ঝুনঝুনগুলিই থাক। বিন্দু স্পষ্ট বুঝতে পারল এই কথার গভীরতা ইঙ্গিত। ভয়ে ভয়ে শিরশির করে উঠল, তবে কি সুখের নামে ভ্রমর কালো ফুলের ভাগ্যে নেই? বিন্দুকে যেদিন ওর শাশুড়ি প্রথম গায়ে হাত তুলল, সেদিন ওর বিয়ের বয়স 18 দিন। বাবা মা নিজ গ্রাম ছেড়ে বিন্দুর তখন শহরে বাসিন্দা। এই অচেনা পরিবেশ নিজেকে যথাসম্ভব গুটিয়ে রেখেছে। সহজে কারো সামনে পড়ে না, কারণ তাকে নিয়ে রাজ্যের বিরক্তি তার শাশুড়ি রেহেনা বেগমের। দোষ ছিল রেহেনা বেগমের। তাকে একটা জামদানি দিয়েছিল, নতুন বউ সে। কালো হলেও পরিচয় দিতে হবে, তাই দিয়েছিল বিন্দুকে নীল জামদানি শাড়ি, কারণ বাড়িতে মেহমান আসবে। হাতে নিয়েই বিন্দু বুঝিয়েছিল বেশ দামি ছিল জামদানিটা। তবে রান্নাঘরে খানিকটা অসতর্কতার জন্য বিন্দুর কাছে শাড়ির আঁচলের কিছুটা অংশ পুড়ে গেল। এজন্য বিন্দু যখন শাড়ির কথাটা বলে, তখন সজোরে গালে আঘাত করে রেহেনা বেগম। সেদিন বিন্দু নিজেকে কালো মনে বেশ প্রশান্তি হয়েছিল, কারণ কালো বলেই তো তার গালের দাগ স্পষ্ট নয়। অথচ নক্ষত্র এসব জানে না। বিন্দু বলেনি। কি প্রয়োজন মা ছেলের মধ্যে মন মালিন্য করা? বিন্দুকে মোটেও সহ্য হয় না রেহেনা বেগমের। এই মেয়ের পাশে তার ছেলে থাকে, এটা ভেবেই বুক খা খা করে ওঠে। মা হয়ে ছেলের এই কষ্ট সহ্য হয় না তার। দাদা হয়ে নাতির এত বড় ক্ষতি কিভাবে করতে পারে? আফা, যাই বলিস না কেন,
আমার এই মেয়ের ব্যবহার খুব ভালো লাগছে। ছোট বোনের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেহেনা বেগম। কই সে কল দিয়ে বিন্দু সম্পর্কে একটা নিন্দেমন্দ করবে এজন্য, কিন্তু তা নয়। তার বোন উল্টো এই মেয়ের গুণগান করছে। রাখ তো তোর ভালো ব্যাপার। আমি চিন্তায় আছি আমার ঘরের নাত নাতির কেমন দেখতে হবে। সবাই আল্লাহ তাআলার দান, এত ভাবিস না। নিজে তো পেয়েছিস পরীর মতো বউ, তাই তো তোর কি, আর যার জ্বালা সেই বুঝে। এই বলে খট করে ফোন কেটে দিল বিন্দুর শাশুড়ি। বিন্দু তখন আনমনে বাইরে তাকিয়েছে। একা সময় নক্ষত্র নিয়েই ভাবে। ইদানিং তাকে নক্ষত্র বেশ স্পেশাল ফিল করে। বিন্দুর মনে হয় সত্যি নক্ষত্র সাম্রাজ্যের সাম্রাজ্ঞী। অফিস থেকে ফিরে আসার সময় ওর জন্য নানান ধরনের জিনিস নিয়েছে বিন্দু। ওসব জিনিস পেয়ে কাঁদতে ইচ্ছে হয়, আবার মনে ভয়ে লাগে। এত সুখ কপালে সইবে তো? আসরের আজান দিতে নামাজ পড়ে নেয় বিন্দু। চা বানিয়ে দাদাজানের রুমে যায়। ততক্ষণে জ্যোতি এসে বসে দাদাজানের কাছে। বিন্দুর সাথে জ্যোতির ভাব হয়েছে। এদিকে দাদাজান বেশ মিশুক মানুষ। শুধু বিন্দুকে মেনে নিতে পারছে না ওর শাশুড়ি। কাল পয়লা বৈশাখ হিসেবে নানান ধরনের আলোচনা হচ্ছে তিনজনের মধ্যে। ঠিক সে সময় আর্য দাদাজানের পাশে এসে বসল। কি হে ইয়াং ম্যান, সময় হলো বুঝি? না হলে কি আসতে পারতাম না ডিয়ার ওল্ড ম্যান। কোথায় গিয়েছিলে আজ? এই তো এতিমখানায়। তারপর দৃষ্টি জ্যোতিতে স্থির রেখে বলল, ভাবি চা পাওয়া যাবে? বিন্দু তখন বেগুনি এগিয়ে দিচ্ছিল, তাই সে জ্যোতিকে বলল দিতে। ইচ্ছে করেও বলল বিন্দু, কারণ আর্য জ্যোতির বিষয়টা বিন্দু আন্দাজ করেছে খানিকটা। জ্যোতি কাপে গরম চা ঢালতে বেশ শব্দ হয়ে ফেটে গেল। দাদাজান তখন ওয়াশরুমে। জ্যোতির আকস্মিক ঘটনায় প্রায় কেঁদে উঠতেই আর্য এগিয়ে এসে জ্যোতির হাত থেকে প্রায় তার বুকের মধ্যে আবদ্ধ করে রাখল। ভয় নেই, কিছু হয়নি, আমি তো আসি। বহু কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে জ্যোতি আরো হুড়মুড়িয়ে কেঁদে ওঠে। বিন্দুর মনে হচ্ছিল প্রায় কয়েকশো মাইলের পথ পাড়ি দিয়ে তৃষ্ণার্ত কেউ পানির সন্ধান পেয়েছে। রাত তখন প্রায় 7টা বাজবে। বিন্দু জ্যোতির হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। নক্ষত্র আর্য বাইরে ছিল। আজ নক্ষত্র ফেরার সময় বিন্দু জ্যোতির জন্য গোলাপ নিয়ে এসেছে, সাথে মেহেন্দি। বিন্দুর শাশুড়ির সাথে খোশ গল্প করতে প্রবেশ করে কণা। কণা সে আসবে তাকে কেউ বলেনি। কই বিকেলবেলা তো মায়ের বরের সাথে কথা হলো, তখন তো কিছুই বলল না। কণা এগিয়ে এসে বিন্দুর গলা জড়িয়ে ধরে বলল, তাহলে বল আপি, কেমন সারপ্রাইজ দিলাম? প্রতি উত্তরে বিন্দু হাসে, জড়িয়ে নেয় বোনকে। তবে কণাকে দেখে বেশ খুশি হলো, মনে খানিকটা অস্বস্তি হচ্ছে বিন্দুর। আড্ডা দিতে দিতে রাত যখন গভীর হলো, তখন রেহেনা বেগম বিন্দুকে বললেন, ওরা আড্ডা দিক, তুমি যাও ঘুমিয়ে পড়ো। বাড়িতে কাল মেহমান আসবে, অনেক কাজ বাকি। বিন্দু কথা না বলে উঠে চলে এলো। কণা আসার পর থেকে একটা ধুকপুক শুরু হয়েছে। জানে না এটা কি হচ্ছে। নিজের বোনকে দেখেও খুশি হতে পারছে না। এমন হাজারো চিন্তা নিয়ে ঘুমিয়ে যায় সে। নক্ষত্র বাড়ির পিছনে বেশ রাতে এলোমেলো বিন্দুকে দেখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে তার। কে বলেছে সুন্দর মেয়েরাই খুব শুধু সুন্দরী হয়? কালোর মাঝে নিস্তব্ধতা থাকে, থাকে আঁকড়ে ধরার আকুতি। বিন্দুকে খুব যত্নে বাহুতে আবদ্ধ করে ঘুমে ডুব দিল নক্ষত্র। সকাল হতেই নানান আয়োজন। পহেলা বৈশাখ বলে কথা। রেহেনা বেগম সব বলে আড্ডায় মেতে উঠেছে তার সমবয়সীর সাথে। এদিকে কণা মাতিয়ে রেখেছে বাকিদের। বিন্দুও কাজের মেয়েটা মিলে সব কাজ করছে। সারাদিন বেশ ব্যস্ততায় কাটলো বিন্দুর। বিকেলে সবাই বের হবে মেলার উদ্দেশ্যে। বিন্দু বেশ ইচ্ছে ছিল যে মেলায় যাবে, নক্ষত্রের সাথে নাগরদোলায় উঠবে, গরম জিলাপি খাবে। তবে তা আর হলো না। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন শাশুড়ি বলল, ওরা যাক, ঘুরে আসুক, এই রোদের মধ্যে তোমাকে যেতে হবে না। তার চেয়ে তুমি ঘর গুছিয়ে ফেলো। নক্ষত্র ফিরে এসে কিছু বলেনি, কারণ সে তো মায়ের বাধ্য ছেলে। বিন্দুর কান্নাগুলো গিয়ে ফেলতে ফেলতে কাজ করতে লাগলো। এদিকে রেহেনা বেগম স্বস্তির নিঃশ্বাস পেলেন, কারণ কন ছেলের সাথে কণাকে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, উনি যা ভাবছেন তা যদি হয়, তাহলে ছেলের কপাল থেকে এই বিন্দু নামক কলঙ্কটা কেটে যাবে। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তোর শ্বশুরের সাথে ছেলের বউয়ের কিছু চলে। নিজের সইয়ের কথা শুনে চমকে ওঠে রেহেনা বেগম। কথাটা সে বুঝতে পারেনি এমন নয়, তবু সে পুনরায় জিজ্ঞেস করলো, মানে? পানের পিক ফেলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে ইতিরা বেগম, বয়স্ক মোটা বেটে ধরনের মহিলা, ছোটবেলায় নক্ষত্র জ্যোতিকে তাকে হাতি বলে ডেকেছিল তার এই দৈহিক গঠনের জন্য। জ্যোতি বলে শুধু একটা সুরের অভাব। সুর হলে তাকে ঠিক ছোটোখাটো বাচ্চা হাতি বলে এতদিন চিড়িয়াখানায় নিয়ে যাবে। মহিলার হাত পা সারা শরীরে অহমিকা ঠিকরে পড়বে। তবে রেহেনা বেগম তার প্রাণের সই।
নিজের মেয়ের মতোই নক্ষত্রকে দিতে চেয়েছিল, কিন্তু নক্ষত্র দাদার জন্য হলো না। আরে বুঝিস না, বুড়া শরীরে কিন্তু এখনো তেজ কম নেই, মানে হয় ওরে দিয়েই। কথাগুলো বলে এক চোখ টিম মেরে বীভৎস হাসি হাসতে লাগলো ইতিয়ারা বেগম। মানুষের হাসি যে এত জঘন্য হয় কিভাবে? আরে না না, অমন কিছু না। তুই শিওর কেমনে? নইলে কি ওই বউ আনবো কেন? ছি, এসব ভাবা ভাব। আব্বা হাজি মানুষ, নামাজ রোজা করেন, সারাদিন আল্লাহকে রাখেন। কেন? আল্লাহ বিল্লাহ করলে কি ওসব করা যায় না? নইলে বুড়ার এত কিসের দরদ? ইতিয়ারা বেগমের কথা একদম ফেলে দিতে পারল না রেহেনা বেগম। শাশুড়ির সাথে বিন্দুর বেশ ভালো সম্পর্ক, জ্যোতির সাথেও তো খুনসুটির সম্পর্ক। না, এসব নিছক কল্পনা। বাইরে ঝুল বারান্দার সামনে গন্ধরাজ ফুল ফুটেছে, আকাশে মেঘ জমছে। মেঘ তো বিন্দুর মনেও জমেছে। কেন তাকে সব সময় ছাড় দিতে হয়? গাছের ডালে কখনো মানুষের বাস হয় না, হয় পাখি সমাজের বাস। ঠিক তেমনই মেয়েদের মনে ছোট্ট ছোট্ট অনুভূতি, বিষাক্ত বৃক্ষ ছোটবেলা থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে। গাছের ডালে থাকা পাখির বাসায় ছোট্ট সন্তানদের জন্য মা পাখি সেই দূর দূরান্ত থেকে মুখে খাবার নিয়ে আসে। বাচ্চা পাখিকে খাওয়ানোর দৃশ্য হয় অনন্য। তবে এই দৃশ্য যেমন সচরাচর মানব সমাজের দৃষ্টি অগোচর হয়, ঠিক তেমনই মেয়েদের এমন ছোট্ট ছোট্ট অনুভূতি কেউ বোঝে না। নিজের অনুভূতিগুলো যখন ডুকরে ডুকরে কেঁদে ওঠে মনের গহীনে, তখন জন্ম নেয় এক বিষাক্ততা। তাই প্রত্যেক মেয়েদের থাকে এক বিষাক্ত অনুভূতির বৃক্ষ। বিন্দুর আজ ইচ্ছে ছিল নক্ষত্রের সাথে যাওয়ার। ইচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকে। একটি বৈশিষ্ট্য হলো এমন ইচ্ছে কখনো পূর্ণ হয় না। তাই বিন্দুর ইচ্ছে পূর্ণ হয়নি। বৃষ্টি নেমে এলো, ঝুমঝুমিয়ে বৃষ্টি। তখন শোনা গেল দাদাজানের কাশির শব্দ। কাশির রেশ তখন বেশ বেড়েছে। বিন্দু দ্রুত আদা পানি নিয়ে দাদাজানকে দিল। বেচারা খেয়ে একটু শাস্তি পেল। বিন্দুর হাত এক মুঠ রেশমি চুড়ি দিয়ে দাদাজান বলেন, তোমার মতো আমার এক বোন ছিল জানো? তার মাথায় ছিল ঘন লম্বা চুল। আমার দুলাভাই তাকে খুব ভালোবাসতেন। সে বছর দুলাভাই বুবুর জন্য তেল আনবে বলেছিল। সেই যে বাণিজ্যে গেল আর ফিরে এলো না। আমার তখন ছোট। আমার বুবু আমার আর চুল বাঁধিত না, খালি বিলোপ করত। আমার জন্য মাথার তেল আনতে গিয়ে মানুষটা মরল। সে বছর নৌকাডুবিতে দুলাভাই, আমরা খুব ছোট ছিলাম, দেখছিলাম বুবু খালি কাঁদতো। ঠিক 6 মাস পর বুবু মারা যায়। সেই বুবুর চেহারা আমি ভুলি নাই। তোমার চেহারায় আমি বুবুরে দেখি। যদি তখন বড় থাকতাম, বুবুরে মরতে দিতাম না, যে করেই হোক হাসি খুশির মধ্যে রাখতাম। বলেই দাদা সাহেব কাঁদতে লাগলেন। বিন্দু তার হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছে। এই দৃশ্যটা তারা ব্যতীত আরও একজন দেখল। সে আর কেউ নয়, রেহেনা বেগম। বে- মেলা থেকে মোটামুটি কাকভেজা হয়ে ফিরছে সবাই। বিন্দু ওদের চা দিল। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমালো, তখন বিন্দু অনুভব করলো কেউ তার ঘরে বারান্দায় দাঁড়িয়ে খুব নিচু স্বরে কথা বলছে। আলতো চোখে তাকিয়ে দেখলো নক্ষত্র কণা দাঁড়িয়ে আছে। কণা নক্ষত্রের বুকে কিছুটা হাত রেখে কিছু বিড়বিড় করছে। বিন্দু কোনো প্রতিক্রিয়া দেখালো না, অন্য পাশ নিয়ে শুধু বালিশ মুখে গুজে দিল। মেলা থেকে ফেরার পর নক্ষত্র তেমন কথা বলে না। আজ অব্দি বিন্দু কখনো নিজেকে এতটা অসহায় ভাবেনি আজ যতটা ভাবছে। খুব প্রয়োজনে ছিল বিয়ে করার, যেখানে সে অপমানের বই কিছুই পেল না। নক্ষত্র পরিচয় সে কখনো পাবে না। হয়তো সেদিন দূরে নেই, যেদিন নক্ষত্র তাকে দিয়ে আসবে তার বাবার বাড়ি। বাবার বাড়ি সে কি পারবে ফিরে যেতে? সবে তো শুরু করেছিল সে ভালোবাসতে, স্বপ্ন দেখতে। তবে কি স্বপ্ন দেখাই ভুল? এত সহজে ভালোবেসে ফেলি কেন? বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রিতা লিখি। কোনো এক বেদনার বনজলে ভাসি। শাড়িটি স্নিগ্ধ রাত। সহজে আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। বলা কথা তন্ত্রের তনুতে পড়ি, যেন লাল ঘুড়ির একটু বাতাস পেয়ে উড়ান নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদি ভালোবেসে ফেলি। রৌদ্রবাবুর কবিতাটা মনে আউড়িয়ে ফুঁপিয়ে কাচ্ছে বিন্দু। হঠাৎ অনুভব করলো তার শরীরে যেন হাওয়া ভাসছে। হয়তো বেশি কান্নার ফলে মাথাটা ধরছে, তবে তা নয়। খুব চেনা এক সৌরভ এসে নাকে হানা দিচ্ছে। কারো বুকে ডিপ 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 শব্দ। যখন সে বুঝতে পারল কেউ তাকে কোলে তুলে নিয়েছে, সে আঁকড়ে ধরে তার কাঁধ। সে ব্যক্তি নিঃশব্দে চলা। হঠাৎ আগমনী গান মনে পড়ছে। এ কি, তাকে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদ থেকে ফেলে দিবে না কি? যাক, ভালোই হলো। এমন ঘুণে ধরা জীবন থেকে মুক্তি পাবে। সিঁড়ি বেয়ে বেশ হাঁপিয়ে গেছিল নক্ষত্র। কোল থেকে নামিয়ে প্রথম যে কথা বলল, এত ভারী কেন?
কাল থেকে নিয়মিত ব্যায়াম না করলে বানর এনে তোমার মাথায় ছেড়ে দিব। বিন্দু কিছু বলল না, অভিমান করেছে, বড্ড অভিমান। তবে কে দিবে তার অভিমানের প্রতিদান? হঠাৎ পুরো ছাদ আলো জ্বলে উঠল। সাথে বেরিয়ে এসলো আর্য, দাদা সাহেব, কণা, জ্যোতি আর বিরস মুখে রেহেনা বেগম। সবার মাথায় জন্মদিনের টুপি এবং হাতে বেলুন। এমন প্রস্তুতি যেন 5 বছরের জন্মদিনের বাচ্চা পালন করা হচ্ছে। নক্ষত্র তখন কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। তখন কণা চেঁচিয়ে বলল, দুলাভাই, আপনি টি শার্ট এখনো দেখুন রং লেগে আছে, পাল্টে আসবেন না? নক্ষত্র বেমালুম ভুলে গেছে বিন্দু তখন অনুতপ্ত, কারণ এই মানুষকে সন্দেহ করেছে। আপু, আমি কাল চলে যাব, এসেছিলাম তোর এই হাসি দেখার জন্য, আর এই নে তোর উপহার। আমি তো কিছু করিনি, ওই যে নুপুর ঝুনঝুন ছিল না, ওগুলো দিয়ে তোর আগের নুপুর জোড়া নিয়ে এই কোমরের বিছা বানিয়েছি। তোর অনেক দিনের শখ ছিল না? বিন্দু কি হলো কে জানে, বাচ্চাদের মতো কাঁদতে লাগলো সে। দাদাজন, জ্যোতি সবাই তাকে সান্ত্বনা দিল, শুভেচ্ছা জানালো, আর্য উপহার দিল। ঘণ্টাখানেক পরে সবাই নিচে চলে গেল। নক্ষত্র এগিয়ে এলো বিন্দুর কাছে, গলায় সরু চেন পরিয়ে দিতে দিতে বলল, মেয়েদের এসব গলা গহনা আমার বেশ আসক্তি, সারা জীবন এভাবেই দিয়েই যাব, বিরক্ত হলে কিছু করার নেই। আপনি তো সুপুরুষ, তাহলে কেন আমার মতো এক কালো মেয়েকে আপন করে নিলেন? নক্ষত্র অস্তিত্ব তো আলোতে নয়, অন্ধকারে। বিন্দুর মতো ছোট্ট নক্ষত্র রাতের অন্ধকারে টিমটিমিয়ে আলো দেয়। প্রতি উত্তরে বিন্দু কোনো জবাব দিল না। নক্ষত্র শক্ত হাতে, এ যেন বড্ড ভরসার হাত। এই হাতে নিজের ভবিষ্যৎ বিনা সংকোচে তুলে দেওয়া যায়। তাদের বাপাসের বিল্ডিংয়ে জানলা থেকে এক ছায়ামূর্তি চুপচাপ সরে গেল। এলো চুলে মুখ গুজে দিল বালিশ পেটে। মেয়ের রুমের দরজায় দাঁড়িয়ে ইয়াতারা বেগম বলল, পুত্র কুপুত্র হয়ে মাঝে মধ্যে সন্তানের সুখের জন্য মাকে কুমাতা হতে হয়। আমি না হয় সেই কুমাতাই হলাম। মায়ের ঘরে কেন কোনোদিন স্বামী দেখো নাই? এভাবে তাকিয়ে আছো, এত বেহায়া কেমন মেয়ে তুমি? ইতিয়ারা বেগমের কথায় লজ্জায় মুখ ফিরিয়ে নিল বিন্দু। মুখ জমেছে লজ্জায় এবং চোখের ধারায় চিকচিক করছে। মাথা নিচু করে বিন্দু ঘরে চলে এলো। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল, যেখান থেকে দেখা যাচ্ছিল নক্ষত্রকে। সবেমাত্র বেরিয়েছে অফিস যাবে বলে বিন্দু প্রতিদিন এখানে ততক্ষণ দাঁড়িয়ে থেকে যতক্ষণ নক্ষত্রকে দেখা যায়। আজ সেখানেই দাঁড়িয়েছিল ইতিয়ারা বেগম। এসে কথাগুলো বললেন, শোনো এই মেয়ে ভাঙ্গা খুব কষ্ট হবে না। যখন কাউকে একদম নড়েবড়ে করে দিতে চাইবে, তার শক্তি কই থেকে আসে সেটাই দেখব। আঘাত সেখানেই করবি, ব্যাস। ইতিয়ারা বেগমের কথা শেষ করে মুখে পান গুজে দিলেন। তার কপাল সত্যি ভালো, না হলে ছোট্টবেলায় সেই কথা রাখার জন্য কেউ বিবাহিত পুরুষের কাছে মেয়ে দিতে পারে? পাক্কা সই হতে পারে। ইতিয়ারা বেগম তার কথা রেখেছে। সে বেআইন বানাবে রেহেনা বেগমকে। এখন রেহেনা বেগমকে রাজি করাতে তার শ্বশুরকে। বিন্দুকে ডিভোর্স দেওয়ার অবশ্য কোনো সমস্যা থাকবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল রেহেনা বেগম। চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিয়ে পুনরায় শুরু করলো গল্প। ঘুমন্ত আর্যের দিকে তাকিয়ে আছে জ্যোতি। ঘুমালে নাকি সবাইকে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু আর্যকে লাগছে না। ঘুমের মাঝেও তার কপাল কিছুটা কুঁচকে আসে, শ্বাস পড়ছে খুব ধীরে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি কোনো কাজে এই মুহূর্তে সে সম্পূর্ণ। একটু ভুল হলো, সব শেষ। জ্যোতি এসেছিল আর্যকে জাগাতে কফি নিয়ে, তবে কফির কথা সে দিব্যি ভুলে গেছে। এবার সে দেখছে শুধু তার অভিরূপ প্রেমিক পুরুষকে। আমার দিকে এত তাকিয়ে থাকিস না, তোর চোখ ক্লান্ত হয় না? হঠাৎ আর্যের এমন কথায় ভীষণভাবে চমকে যায় জ্যোতি। দ্রুত উঠে বসতে হাত লেগে কফি পড়ে যায়। জ্যোতি ভীষণ ভয় পেয়ে যায়। আর্য উঠে বসে জ্যোতির নাক টেনে বলে, তুমি খুব হিংসুটে জানিস? মোটেও না। তাহলে সেদিন কণাকে ওভাবে কেন বললি? আর্যের থেকে সরে এসে জ্যোতি বলল, আমি তোমার কাছে বড্ড বেশি, তাই না? খুব জ্বালাতন করি, তাই রইল কসম তোমার প্রতি প্রণয়ে ফিরবো না তোমার নীড়ে, যতক্ষণ না তুমি ডাকবে। আর এই পূর্ব যদি মৃত্যু হয় তো মৃত্যুই সই। তবুও তুমি ভালো থেকো। গটগট করে জ্যোতি আর্যের রুম থেকে বেরিয়ে চলে যায়। সারাদিন আর তাকে বাইরে দেখা গেল না। বিকেলবেলা বিন্দু ঘুমিয়েছিল, হঠাৎ অনুভব করলো পেটের মধ্যে কিছু একটা ঠোকরাচ্ছে। চোখ তাকিয়ে দেখতে পেল পেটের উপর একটা পাখি খুব যত্ন সহকারে খাবার খাচ্ছে। নাভির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পাখির দানা। বিন্দু চিৎকার করবে ঠিক সে সময় নক্ষত্র বলল, প্রচুর খাবার পাটি পাচ্ছিলাম না তাই।
আমার পেটের আপনার কাছের পাখি খাবারের বাটির সমতুল্য। ওয়েট ওয়েট, এত রাগ করার কি আছে, নড়বে না ও, কিন্তু আরও জোরে চোয়াল বসাবে। আপনি এটাকে সরান, আমার ভয় লাগছে। খাওয়া শেষ হোক, আমি কিন্তু রেগে যাচ্ছি সত্যি। আপনার কি কোনো সন্দেহ আছে? না। তবে স্ত্রীর রাগ খুব মারাত্মক। জানো, গিনিস বুকে একটা খুনের কথাই বলা আছে, যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ায় লোকটা হঠাৎ করে সে অন্য মেয়েকে নিয়ে সংসার বাঁধবে, তখন স্ত্রী বসে 10 তলা থেকে ফেলে দেয় নিজেকে। দুর্ভাগ্যবশত লোকটা তখন বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর মহিলা পড়ল লোকের একটা উপর পড়ে। মহিলার সৌভাগ্য সে বেঁচে গেল, অথচ তার স্বামী, যার মৃত্যুর কথা নেই, সে মারা গেল। স্ত্রীর রাগ যে ভয়াবহ, এটাই তার প্রমাণ। আপনি কি এটাকে সরাবেন? এবার বিন্দুর গলার স্বর অস্পষ্ট। সত্যি ভয় করছে। নক্ষত্র মুখ শব্দ করেই পাখিটা উড়ে বসে অন্য জায়গায়।